মোহাম্মদ রাহাত ভূঁইয়া। রাহাত ভাইয়া বাউস্টের বিবিএ সেকেন্ড ব্যাচের একজন কৃতি শিক্ষার্থী। তার কেরিয়ার জার্নিটা শুরু হয় বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কোকা কোলা বাংলাদেশ বেভারেজ পার্টনার আব্দুল মোনেম লিমিটেডে এইচআর ইন্টার্ন হিসেবে। আর বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ফিন্যান্সি ইনস্টিটিউট ব্র্যাক ইপিএল স্টক ব্রোকেজ লিমিটেডে এক্সিকিউটিভ সেলস কাস্টমার সার্ভিস কমপ্লায়েন্স অ্যান্ড ট্রেডার হিসেবে দায়িত্বরত আছেন। বিপিও কিংবা ইনভেস্টমেন্ট সেক্টরে যারা কেরিয়ার গড়তে চান তাদের জন্য আজকের আলোচনাটি একটু ছোটখাটো মাস্টার ক্লাস হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আপনি কোকা কোলা ব্র্যান্ডের আব্দুল মোনেম লিমিটেড থেকে ব্র্যাক ইপিএল এর মতো একটি আর্থিক প্রতিষ্ঠানে কেরিয়ার পরিবর্তন করেছেন। এই দুই ভিন্নধর্মী সেক্টরে কাজের অভিজ্ঞতা, মৌলিক পার্থক্য কি ছিল? আচ্ছা, আমরা সবাই জানি যে আব্দুল মোনেম লিমিটেড, কোকা কোলা বাংলাদেশ, যেটি এটি একটি এফএমসিজি সেক্টর, ফাস্ট মুভিং কনজিউমার গুড। ওরা সব সময় হচ্ছে ফাস্ট মুভিং অ্যান্ড টার্গেট ড্রাইভেন হয়ে থাকে। মানে হচ্ছে যেহেতু টার্গেট ওরিয়েন্টেড হয়, প্রোডাক্ট ডেলিভারি করতে হয় অন টাইমে। তো সেই ক্ষেত্রে অলওয়েজ একটা সবসময় একটা প্রেশারের মধ্যে বা তাড়াতাড়ি কাজ শেষ করার মতো একটা টাইম ফ্রেম থাকে। অন দ্য আদার হ্যান্ড, ব্র্যাক অ্যাজ এন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এখানে বেশি ম্যাটার করে হচ্ছে অ্যাকুরেসি, কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। সেই সাথে হচ্ছে ক্লায়েন্ট ট্রাস্ট গেইন করাটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তো মোটামুটি এগুলোই হচ্ছে পার্থক্য। একটাতে হচ্ছে কাইন্ড অফ সার্ভিস ওরিয়েন্টেড, সার্ভিস দিয়ে কমপ্লায়েন্স মেনটেন করে দেন হচ্ছে ক্লায়েন্টের ট্রাস্ট গেইন করার একটা বিষয় থাকে। আর কোকা কোলাতে হচ্ছে টার্গেট ওরিয়েন্টেড, যেহেতু ফার্স্ট মুভিং, ওদের সবসময় একটা দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয় আর কি। সো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। ব্র্যাক Okay. ইপিএল স্টক বেভারেজ লিমিটেডে আপনার মূলত কাজের ক্ষেত্রগুলো কি কি এবং সেখানে আপনাদের প্রতিদিনের কাজের ধরন কেমন? আচ্ছা, আমি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডে এক্সিকিউটিভ হিসেবে সেলস, কাস্টমার সার্ভিস, কমপ্লায়েন্স অ্যান্ড ট্রেডার হিসেবে আছি। বিগত ৪ বছর ৭ মাস যাবত এখানে কাজ করছি। তো আমার কাজের সেক্টর হচ্ছে টোটাল ৪টা: সেলস, কাস্টমার সার্ভিস অ্যান্ড কমপ্লায়েন্স। সেলসে আমাদের হচ্ছে, শুধু আমার না, আমরা যারা সেলসে আছি সবারই মোটামুটি কাজ করতে হয় বিও অ্যাকাউন্ট ওপেনিং, ক্লায়েন্ট অ্যাকুইজিশন, ইনভেস্টমেন্ট রিলেটেড বেসিক গাইডেন্স দেয়া, ক্লায়েন্টকে যথাসম্ভব চেষ্টা করা বুঝিয়ে দেন আমাদের এইখানে নিয়ে আসা, মানে আমাদের সাথে যুক্ত করা। বেসিক্যালি সেলসের কাজ হচ্ছে এটা। আর যদি বলি কাস্টমার সার্ভিস হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট জেনে দেন হচ্ছে ওই কোয়েরি সলভ করা, ওদের সাথে রিলেশনশিপটা কন্টিনিউয়াস বেসিসে মেনটেন করা, ওদের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখা। দেন যদি কমপ্লায়েন্সে আসি, কমপ্লায়েন্সের ব্যাপারটা কিছুটা আরডি বলা চলে, কারণ হচ্ছে আমাদের যে রেগুলেটরি আছে, ডিএসসি বলি, বিএসসি বলি, ওদের যে রুলস রেগুলেশন ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, আমাদের এটার মধ্যে থেকে, ওই বাউন্ডারির মধ্যে থেকে হচ্ছে আমাদের কাজ করতে হয় সর্বদাই। তো ওই হিসেবে ডেইলি বেসিসে আমার যে কাজগুলি করতে হয়, কেওয়াইসি ভেরিফিকেশন, ডকুমেন্টেশন চেকিং, রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ হচ্ছে কিনা, কেউ নন কমপ্লায়েন্স করছে কিনা, আমাদের ব্রাঞ্চ যেটা আছে কুমিল্লার ব্রাঞ্চ, সেটাতে কেউ নন কমপ্লায়েন্স করছে কিনা বা করলে সেটা কিভাবে সলভ করা যায়, সেই বিষয়গুলো আমাদের হচ্ছে ডে টু ডে মেনটেন করতে হয়। আর অ্যাজ এন ট্রেডার হচ্ছে বাইসেলের যে ব্যাপারটা আছে শেয়ার মার্কেটে, সেকেন্ডারি মার্কেট থেকে যে শেয়ারগুলি বাই সেল করা হয়, সেই কাজটা হচ্ছে আমরা যারা ট্রেডার আছি আমরা এটা করি। হ্যাঁ, ট্রেডার থেকে আমার নেক্সট কোয়েশ্চেনটা, আপনি যে শেয়ার মার্কেটের মতো একটা সংবেদনশীল সেক্টর করছেন বা সবচেয়ে বেশি সময় দিচ্ছেন, তো সেখানে কাজ করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আপনি কি ফেস করেন? আচ্ছা, আমরা মোটামুটি সবাই জানি, শুধু বাংলাদেশে না, সব দেশেই স্টক মার্কেট আছে এবং এটা খুবই সংবেদনশীল।
খুবই সেন্সিটিভ। দেখা যাচ্ছে যে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ইকোনমিক্যাল সিচুয়েশন, ইনফ্লেশন, দেশের পলিটিক্স কোন সিচুয়েশনে আছে, শুধুমাত্র দেশের না, বিশ্বের পলিটিক্সে কি হচ্ছে, এই বিষয়গুলিও দেখা যায় যে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে আমাদের এই মার্কেটে। তো দেখা যায় যে খুব অল্পতেই হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার আছেন ওরা প্যানিক হয়ে যাচ্ছে, যেহেতু খুব বেশি মার্কেট ফ্লাকচুয়েট করছে। এখানে তো হচ্ছে অ্যাকচুয়ালি প্রফিট অ্যান্ড লুজারের ব্যাপার। তো দেখা যায় খুব বেশি প্যানিক হয়ে অনেক সময় আমাদের স্টেক হোল্ডার যারা আছেন, ক্লায়েন্ট যারা আছেন, ওনারা ইমোশনাল হয়ে দেখা যায় যে যে কোনো একটা ভুল ডিসিশন নেওয়ার মতো অনেক সময় ডিসিশন নিয়ে নেয়। তো আমার মনে হয়, অ্যাটলিস্ট আমার পার্সোনাল ওপিনিয়নে বলবো যে ক্লায়েন্ট ইমোশন ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। কারণ হচ্ছে একজনের চোখের সামনে দেখা যাচ্ছে আমার টাকা চলে যাচ্ছে, হায় হায় কি এক অবস্থা, মানে বিলিভ করা যায় না। তো হচ্ছে এই ব্যাপারগুলা মেনটেন করা খুবই খুবই টাফ, খুবই টাফ। অ্যাকচুয়ালি টাকার কথা বলতে গেলে আসলে এই বিষয়টা ম্যানেজ করা খুবই টাফ। বাট হুম হুম। সব নেক্সট কোয়েশ্চেন করার আগে আমি প্রথমে আপনাকে কংগ্রাচুলেশনস বলতে চাই, কারণ আপনার সাথে যখন আমাদের কথা হচ্ছিল তখন আপনি 3টি পদে কাজ করছিলেন এবং পরবর্তীতে আপনার প্রমোশন হয়ে আরো টেটার যুক্ত হয়। তো এই যে 4টি বিভিন্ন সেক্টরে আপনি দায়িত্ব পালন করছেন, এগুলোর মধ্যে আপনি কিভাবে ব্যালেন্স রাখেন? আমি ফার্স্ট অফ অল প্রায়োরিটি বেসিসে কাজ করার ট্রাই করি। যেমন হচ্ছে ফার্স্ট প্রায়োরিটিতে রাখি কমপ্লায়েন্স ইস্যুটা, যেহেতু এটার বাইরে আমরা কোনোভাবেই যেতে পারি না। এটা একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক দেয়া আছে, এর বাইরে গেলেই হচ্ছে দেখা যাবে যে আমাদের বিভিন্ন কোয়েরিতে পড়তে হয়, পার্সোনালিও প্রবলেমে পড়তে হয়, অ্যাজ ওয়েল এজ কোম্পানির ক্ষেত্রে তো এটা আছেই, আমাদের রেপুটেশনের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই জন্য হচ্ছে শুধু আমি যে ব্যাপারটা এরকম না, আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি যার যার জায়গা থেকে হচ্ছে হাইলি কমপ্লায়েন্স মেনটেন করার ট্রাই করি। দেন যার যার ডেজিগনেশন অনুযায়ী কাজ করার ট্রাই করে। আমি যদি আমারটা বলি, তারপরে আমি প্রায়োরিটি দিচ্ছি কাস্টমার সার্ভিস, কাস্টমারকে গাইডলাইন করা, ডিসিশন মেকিং হেল্প করা, যখন যে কোনো নিউজ আসতেছে বা ইনফরমেশন পাচ্ছি সেটা জানায় দেওয়া, যাতে করে পরের দিন ট্রেড করার ক্ষেত্রে আমার ক্লায়েন্ট সব ইনফরমেশন জেনে বুঝে দেন হচ্ছে একটা ডিসিশন নিতে পারে। তারপর সেলস ডেইলি ফলো আপে রাখি, কারণ হচ্ছে যেহেতু এটাও আমাদের হচ্ছে কিছুটা টার্গেট ওরিয়েন্টেড সেলস এর যে ব্যাপারটা, প্রত্যেক বছরই একটা টার্গেট দেয়া থাকে। বিও অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে আমি কত টাকা ট্রেড করছি, কত টাকা প্রফিট দিচ্ছি, এটার একটা টার্গেট থাকে। তো ওই হিসেবে যখন শেষ বিকেলে অলমোস্ট সব কাজ শেষ হয়ে যায়, তখন সেলস নিয়ে হচ্ছে একটু কাজ করি। ক্লায়েন্ট হান্টিং এ অনেক সময় বের হতে হয়, অথবা আমরা যেটা ফলো করি অ্যাকচুয়ালি হচ্ছে এক্সিস্টিং ক্লায়েন্টের থ্রুতে হচ্ছে নতুন নতুন ক্লায়েন্ট ক্রিয়েট করার ট্রাই করি। সো এই যে সেলস বা কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে একজন ক্লায়েন্টের আস্থা অর্জন করা খুব জরুরি। স্টক হুম হুম। মার্কেটের মতো জায়গায় কাস্টমার হ্যান্ডেল করার ক্ষেত্রে আপনি বিশেষ কোন বা কোন কৌশল লাগান? ওকে, আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হলেও এটা মোস্টলি হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড। সো ক্লায়েন্টকে হ্যাপি রাখা, ক্লায়েন্টের ট্রাস্ট গেইন করা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আমরা আসলে এক্সিস্ট করতে পারবো না। কারণ হচ্ছে আপনি জানেন, শুধুমাত্র বাংলাদেশে ব্রাকি পিএল এর মতো একটা প্রতিষ্ঠান না, আরো অনেক অনেক কম্পিটিটর আছে। ইউসিবি আছে, লঙ্কা বাংলা আছে, আরো অনেকগুলি আছে। তো দেখা যায় যে আমরা যদি ওই ট্রাস্ট গেইন করতে না পারি, তারা দেখা যাবে যে হয়তো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি পার্সোনালি চেষ্টা করি ওদের ট্রাস্ট গেইন করার জন্য, ট্রান্সপারেন্ট থাকার জন্য অলওয়েজ। কোনো কিছু হাইড করি না কখনোই। ভালো হোক, খারাপ হোক বা ভুল হোক, আমি সাথে সাথে সেটা কনফিউজ করে ফেলি যে এরকম এরকম এটা হয়ে গেছে। তো দেখা যায় ওনার আমার প্রতি একটা সফট কর্নার আস্তে আস্তে ক্রিয়েট হয়।
যে না, যেটা ভালো করুক বা খারাপ করুক, ভুল করুক বা ঠিক করুক, উনি তো আমাকে প্রতিনিয়ত সেটা আপডেট দিচ্ছে, কিছু লোকাচ্ছে না। দেন চেষ্টা করি কন্টিনিউয়াস বেসিসে ক্লায়েন্টের সাথে রিলেশনশিপটা মেনটেন করার জন্য। ইনফ্যাক্ট দেখা যায় যে অফিস আওয়ারের পরেও অনেকটা সময় আমাদের ক্লায়েন্টের সাথে এঙ্গেজ থাকতে হয়, স্পেশালি হচ্ছে সন্ধ্যার পরে। দেখা যায় যে বিভিন্ন ইনফরমেশন আসতেছে, এটা আমার এখন আমার ক্লায়েন্টকে জানানো দরকার, আপডেট দেওয়া দরকার। তো দেখা যায় যে অনেক সময় রাত 10টা 11টার সময় দেখা যায় আমরা ক্লায়েন্টের সাথে কথা বলছি, বুঝাচ্ছি। তো এমন অনেকও হয়েছে যে বাসায় মানুষজন বলতেছে সারাদিন তো অফিস করে আসলি, এখন বাসায় এসেও এগুলি করতে হয়। তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে যেহেতু সেলসে আছি, টার্গেট যেহেতু থাকে, ওটা কন্টিনিউয়াসলি ফিল আপ করতে হয়। গ্রো করতে না পারলে দেখা যায় যে বছর শেষে ইনক্রিমেন্ট বলেন, পারফরমেন্স অ্যাপ্রাইজালে বিশাল বড় একটা আহ, কি বলবো, ধাক্কা খাওয়া লাগে আর কি। তো ওই হিসেবে নিজের তাগিদেই দেখা যায় কাজ করতে হয়। আর আরেকটা বিষয় যেটা, ইনফরমেশন তো কখনো ভুল তো দূরে থাক, যথাসম্ভব চেষ্টা করি যে একুরেট দেওয়ার। আর হচ্ছে যেহেতু ফাইন্যান্স নিয়ে কাজ করার, সেই ক্ষেত্রে এক্স্যাক্টলি কোনো কিছুই বলা যায় না, সম্ভাব্য। তো মোটামুটি ওভারঅল চেষ্টা করি যে এই কিছু জিনিস হার্ডলি মেনটেন করার জন্য, যাতে করে আমার ক্লায়েন্ট যারা আছেন আমার প্রতি সেই আস্থাটা রাখতে পারেন যে অ্যাটলিস্ট খুব বেশি উপকার করতে না পারুক, আমার ক্ষতি করবে না। আসলে সেলস থেকে আই থিঙ্ক এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ক্লায়েন্টের আস্থা হুম। অর্জন করা। সো আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনি যে বিও অ্যাকাউন্ট আপডেট বা ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় একজন এক্সিকিউটিভকে কোন কোন লিগ্যাল কমপ্লায়েন্সের দিকে বেশি নজর দিতে হয়, বা আপনাকে কোন দিকগুলো বেশি একটু মাথায় রেখে কাজ করতে হয়? সেটা হচ্ছে যেহেতু আমি নিজেই কমপ্লায়েন্স অফিসার, তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক দিনই দেখা যায় যে কিছু না কিছু হয়তো ইনফরমেশন চেঞ্জের জন্য আসতেছে, নতুন বিও অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে। তো যে যে ডকুমেন্ট আমাদের দরকার হয় সেগুলো তো কালেক্ট করে একজন রিপ্রেজেন্টেটিভ যিনি থাকেন। তারপর অ্যাজ এ কমপ্লায়েন্স অফিসার আমার কাজ, আমার দায়িত্বটা হচ্ছে মোটামুটি বলা যায় খুবই হার্ড ওয়েতে করতে হয়। কারণ হচ্ছে ডিএসসি বিএসসি থেকে হার্ডলি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কেওয়াইসি মেনটেন করা, এনআইডি বা পাসপোর্টের ফটোকপিটা ঠিকভাবে আছে কিনা এবং ক্লিয়ার কিনা, সোর্সেস অফ ফান্ড, ওনার ফান্ড যেটা আছে সেটার সোর্স কি, যদি বিজনেস হয় তো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়, জব হোল্ডার হলে হচ্ছে টেক্স সার্টিফিকেট প্লাস আদার্স যেই ডকুমেন্টস প্রয়োজন হয় সেটা আমরা নিয়ে থাকি ক্লায়েন্ট থেকে। তারপরে আসে হচ্ছে সিগনেচার ম্যাচিং, নমিনি ইনফরমেশন, এএমএল সিএফ টি গাইডলাইন যেগুলি আছে সেগুলি আমরা প্রপারলি মেনটেন করার ট্রাই করি, কারণ এগুলি নিয়ে দেখা যায় কোয়ার্টারলি কোয়েরি আসে। আবার এমনিতেও হচ্ছে প্রত্যেক বছরেই তো আমাদের অডিট হয়। তো এই বিষয়গুলো হচ্ছে পুঙ্খানুপুঙ্খানু ভাবে কোয়েরি করা হয়। তো এগুলো যদি আমরা মেনটেন না করি দেখা যায় যে দিন শেষে আমি নিজেই বিপদে পড়ে যাচ্ছি। সো হচ্ছে এই বিষয়গুলো আমরা শুধু আমি না, আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি বলেন, সবাই হচ্ছে খুবই খুবই কি বলবো, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এগুলি পরীক্ষা করে, আই মিন কালেক্ট করে আর কি। তো ভাইয়া, বেসিক্যালি তো কাজের ক্ষেত্রে কমপ্লায়েন্স মেনে চলা খুবই জরুরি, বাট হুম। ফ্রেশাররা কি নিয়মের যে কাজ করাকে বেশি গুরুত্ব দেয়, নাকি নিয়ম মেনে চলাকে বেশি গুরুত্ব দেয়? এন্ড এই যে মানসিকতা, যে কাজ করাটাকে বেশি গুরুত্ব দিতে হবে বা নিয়ম কারণ না মানলেও হবে, এটা নিয়ে আপনার আসলে কি মতামত বা কি বলা যায়? ফ্রেশার্স, আমিও একটা সময় ফ্রেশার্স ছিলাম অবশ্যই। তো আমি যে ভুলটা করেছি আর কি, সেটাই আমি বলি। যে ফার্স্টে ফার্স্টে হয়তো মনে করতাম যে বস আমাকে একটা কাজ দিছে, খুব জলদি জলদি আমি কাজটা শেষ করে বসকে হচ্ছে ইমপ্রেস করে ফেলবো। তো দেখা যায় যে অনেক সময় এই কাজটা করতে যায় হচ্ছে আহ, খুব ডিটেল ইয়েগুলি আমি খেয়াল করতে পারতাম না বা করতাম না,
যেহেতু আমার মাথায় তখন থাকতো হচ্ছে খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে, সবাইকে ইমপ্রেস করতে হবে। তো এখন আজকে আমি এই সময়ে আইসা এটা উপলব্ধি করতেছি। ডেফিনেটলি আগে কাজ শিখতে হবে। অ্যাকুরেসিটা খুবই প্রয়োজন। কারণ হচ্ছে আমি একটা কাজ করলাম খুব জলদি, বাট এটাতে আহ, কোনো না কোনো ত্রুটি থাকলো, সেটা আসলে সেই কাজের আউটকামটা হচ্ছে প্রপার কিন্তু হয় না। সো আমি বলবো অ্যাকুরেসিটা মেনটেন করা খুবই জরুরি। এই জন্য হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের ট্রাই করে যেতে হবে। ফার্স্ট ওয়ে ডেভেলপ করার জন্য হচ্ছে এটা করা যাবে, এটা অবভিয়াসলি করবে যখন আমরা অলরেডি কাজটা শিখে যাব। দেন হচ্ছে আমাদের আহ, আহ, তাড়াতাড়ি করার, ফ্লুয়েন্টলি করার যেই মনোভাবটা, সেটা তখন আসলে ভালো হবে আমার মতে, যেটা যে ভুলটা আমি করছি। ওকে, মনে হয় আমরা যারা ফ্রেশার আছি তারা এইটা নিয়ে একটা ধারণা পেয়ে গেছি, বাংলাদেশ এন্ড বাংলাদেশ ইলেকট্রিসিটি। আচ্ছা, আপনার লাইভ রূপনানি হিসেবে, সো লেটস কন্টিনিউ। সো ভাই, আপনি ওকে। এইচআর মেজর থেকে পড়াশোনা করে বর্তমানে আপনি ফিনান্স ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছেন। তো এই যে বর্তমানে আপনি যে ফিনান্স নিয়ে কাজ করছেন, তো আপনার বর্তমানে চাকরিতে কি ফিনান্সের জ্ঞানটা থাকা বেশি জরুরি নাকি এইচআর এর শিক্ষাটা জরুরি? আমরা বেসিক্যালি যেখানে আছি, আমি বলবো যে দুটারই কম্বিনেশন থাকা জরুরি। স্পেশালি আমি দুটা থেকেই হচ্ছে অ্যাডভান্টেজ পাচ্ছি। সে ফর এক্সাম্পল, ফাইন্যান্স থেকে যেগুলি আমি গেইন করতে পারছি, লাইক ইনভেস্টমেন্ট, কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বুঝতে সাহায্য করার যে ব্যাপারটা আছে, ওইটা আমি ফাইন্যান্স রিলেটেড থেকেই হচ্ছে আইডিয়া নিতে পারছি, ইনফ্যাক্ট নিচ্ছিও। অন দ্য আদার হ্যান্ড, যদি এইচআর ব্যাকগ্রাউন্ডের কথা বলি, যেহেতু আমি এইচআর ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সেই থেকে আমাকে হেল্প করছে লাইক কমিউনিকেশন স্কিলটা, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, নেগোসিয়েশন, কনফ্লিক্ট হ্যান্ডেলিং এর যে ব্যাপারটা আছে, পিপল আন্ডারস্ট্যান্ডিং এর যে ব্যাপারগুলি আছে, এগুলি আমাকে আমি বলবো যে এইচআর থেকেই আমার শেখা। হচ্ছে এইচআর হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই বিষয়গুলি নিয়েই তো কাজ করে, এমপ্লয়ি বলেন আর সেটা স্টেক হোল্ডার বলেন, দুটার ক্ষেত্রেই প্রযোজ্য। তা আমি বলবো যে দুটার কম্বিনেশন থাকাটাই আহ, ভালো। আজকে আমার লাইফে সকল বাধা বিপত্তি আসছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন আপনার ইনিশিয়াল ডেইসে ছিলেন, আপনার শুরুর দিকে, আপনি তখন কি কি ল্যাকিংস বা কি কি কমতি লক্ষ্য করেছিলেন এবং সেটা আপনি কিভাবে কাটিয়ে উঠলেন? আচ্ছা, যখন আমার শুরুর দিকটা ছিল, তখন যেহেতু আমার এইচআর ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমার হচ্ছে ইন্ডাস্ট্রি নলেজ গ্যাপটা আমি খুব বাজেভাবে ফিল করি। আই মিন, এই ইন্ডাস্ট্রি বলেন বা এই মার্কেট বলেন, এই সম্পর্কে আমার আহ, বিন্দুমাত্র জানা ছিল না, কোনো আইডিয়াই ছিল না এটা কিভাবে করে, কিভাবে কাজ করে, কিভাবে চলে, এক্সেট্রা এক্সেট্রা। আর আরেকটা বিষয় যেটা আমি ফেস করতাম, সেটা হচ্ছে আমি ডিসিশন মেকিং এর বেলায় খুবই স্লো ছিলাম। আই মিন, যেহেতু আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না, এনাফ ডেটা ছিল না আমার কাছে, সো আমার দেখা যেত যে আহ, অনেক সময় যে কোনো ছোট একটা ডিসিশন নিতে অনেকটা সময় নিয়ে নিতাম আমি। অনেক সোর্স করে দেন হচ্ছে যায় একটা পর্যায়ে যাইতাম, তারপরে ডিসিশন মেক করতাম। তো এই জিনিসগুলা আমি মনে করি মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ডে গেলে সবাই কম বেশি এই জিনিসগুলা ফেস করবে। তো এটা ওভারকাম করছি আমি হচ্ছে কন্টিনিউয়াসলি আমি মার্কেট নিয়ে কাজ করছি, প্রচুর ভিডিও দেখতাম, দেন হচ্ছে মার্কেট নিয়ে কিছু অ্যানালাইসিস করতাম কন্টিনিউয়াস বেসিসে। তারপরে হচ্ছে যিনি আমার বস ছিলেন, সেই ক্ষেত্রে আমি বলবো আমার বস আমাকে অনেকটাই হেল্প করছেন মার্কেট বুঝার জন্য। আহ যে যেই প্রবলেম গুলো আমি ফেস করতাম, ওনার সাথে দেখা যেত যে কন্টিনিউয়াস বেসিসে আমি ডিসকাস করতাম। ইনফ্যাক্ট উনি সবসময় ওনার পাশে রাইখা দেন আমাকে অলমোস্ট নিয়ার অ্যাবাউট 6 মাসের মতো হবে ওনার পাশে একদম সবসময় রাখতেন। রাইখা আমাকে দেখা যেত যে এটা এইভাবে করবা, ওইভাবে করবা, এটা করলে ভালো হবে, এরকম টাইপের সবসময় অ্যাডভাইস করতেন।
তো আমি আসলে খুবই গ্রেটফুল ওনার প্রতি। আর হচ্ছে পাশাপাশি যেটা বললাম যে নিজেও কিছু ট্রাই করতাম জানার। প্রত্যেক দিনই দেখা যেত যে বিভিন্ন মার্কেটিং এ যে অ্যানালাইসিস গুলো হয়, আমাদের ইউটিউবে অনেক চ্যানেল আছে, অনেকেই এগুলা নিয়ে ভিডিও করে। তো দেখা যেত যে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও আমি টানা বসে বসে দেখি, ইনফ্যাক্ট এখনো দেখি আমি। আসলে এই মার্কেট সম্পর্কে শিখে শেষ করা যাবে না। মার্কেটের ডেপথ অনেক। তো এই তো ট্রাই করছি ওভারকাম করার। উম, অনেকটাই হয়তোবা পেরেছি ওভারকাম করতে। আর বাকি যেটুকু আছে ইনশাল্লাহ ট্রাই করছি আর। ইনশাল্লাহ ভাইয়া, আসলে ইনশাল্লাহ। কথায় আছে যে শেখার কোনো শেষ নেই। শেষ নেই, জি। তো যত সুযোগ আছে শিখতে থাকুন। তো ভাইয়া, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একজন শিক্ষার্থীর জন্য ভালো সিজিপিএ থাকা বেশি দরকার নাকি একটা ভালো নেটওয়ার্কিং থাকা দরকার, কোনটা বেশি প্রভাব ফেলে? আচ্ছা, আমি যে কোনো একটাতে আমি যেতে পারবো না, কারণ হচ্ছে দুটাই খুবই ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক আপনাকে একটা হয়তো অপরচুনিটি নিয়ে আসতে পারে আপনার জন্য, নেটওয়ার্কিংটা। আর সিজিপিএ আপনাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে যাবে, কারণ সিজিপিএটাও আপনার জন্য সমান ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখন বর্তমান জব সেক্টর গুলোতে, বর্তমানে কি আগেও এমনই ছিল, যে স্পেসিফিক করে দেয়া থাকে কিন্তু যে সিজিপিএ এত থাকতে হবে, এসএসসি এইচএসসি ব্যাচেলার মাস্টার্স, এগুলোতে সিজিপিএ একদম ফিক্সড ভাবে উল্লেখ করা থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ওই সার্টেন পয়েন্ট মিট করতে না পারি, আমরা কিন্তু আসলে অ্যাপ্লাই করতে পারবো না। হ্যাঁ, ইন্টারভিউ বোর্ডে যাওয়া হচ্ছে হেনস্থার মতোই অনেকটা হইতে হয়। তো আমি বলবো যে দুইটাই জরুরি। নেটওয়ার্ক যেমন জরুরি, নেটওয়ার্ক থাকলে হচ্ছে আপনি বিভিন্ন ইনফরমেশন পাচ্ছেন, কোথায় কি হচ্ছে, কোথাও কোনো জব সার্কুলার দিল কিনা। হ্যাঁ, এই সুযোগটা হয়তো আপনাকে ক্রিয়েট করবে হচ্ছে নেটওয়ার্কিং। ওকে, সো আমি এই পর্যায়ে আমি দেখছি কমেন্ট বক্সে বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি কমেন্ট বক্স থেকে কিছু প্রশ্ন নিতে চাই। সো ফারহানা তাবাসসুম জিজ্ঞেস করেছে, সেলস এন্ড কাস্টমার সার্ভিস সেক্টরে কাজ করতে কনফিডেন্স কিভাবে বিল্ড করা যায়? কনফিডেন্স কিভাবে বিল্ড করা যায়? আসলে আহ, যে কোনো স্কিল বলেন, আপনার হচ্ছে রাতারাতি তো আর গ্রো আপ করা যায় না। তো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি কনফিডেন্টের সাথে আহ, কথা বলবেন। যে আমরা অনেক সময় চিন্তা করি যে আরে এই জিনিসটা আমি কি করতে পারবো কি পারবো না, হ্যাঁ, এটা কম বেশি সবারই হয়। আমি যে এখন বলতেছি, এটা হচ্ছে একটা সময় আমিও প্রচন্ড ভাবে ফেস করছি। তো হচ্ছে যেহেতু আমার এই সেক্টরে কাজ করতে হবে, তো হচ্ছে কন্টিনিউয়াসলি ট্রাই করতাম, নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতাম। এই যে বিভিন্ন ভিডিও দেখতাম, হ্যাঁ, যে কিভাবে প্র্যাকটিস করলে এটা আরো গ্রো আপ করা যায়। সো আমি বলবো হচ্ছে কন্টিনিউয়াস বেসিসে প্র্যাকটিস করতে থাকেন, আর নিজের মধ্যে একটা কনফিডেন্স আনেন যে না, সবাই পারে, আমিও পারবো। আমরা আরো দেখতে পাচ্ছি মোহাম্মদ রামাদান সরকার কোয়েশ্চেন করেছেন, মার্কেটিং মেজর নিয়ে কি কি অপরচুনিটিস আছে রিসেন্ট জবস এ? আচ্ছা, মার্কেটিং এ হচ্ছে অপরচুনিটি অনেক বেশি। অনেস্টলি যদি বলি, আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষিতে আপনি অন্য যে কোনো সেক্টরের চেয়ে আপনি মার্কেটিং এ যদি পড়াশোনা করেন, আমি বলবো যে আপনার জন্য অলমোস্ট 90% ডোর ওপেন আছে। হ্যাঁ, তবে হচ্ছে আপনি খুব ভালো কিছু যদি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে খুবই স্কিলফুল হতে হবে। এছাড়া হচ্ছে দেখা যাবে যে আপনি হচ্ছে অ্যাভেলেবেল জব পেয়ে যাবেন, আপনি যে কোনো কোম্পানিতেই যান আপনি অ্যাভেলেবেল জব পেয়ে যাবেন। তবে যদি ভালো করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে স্কিলফুল হতে হবে। আদারওয়াইজ আপনি আহ, হয়তো জব করে যেতে পারবেন, বাট খুব ভালো কিছু করতে পারবেন না। তো আমরা ফিরে এসে আমাদের প্রশ্নে, আপনি সাথে যখন আমার কথা হচ্ছিল তখন আপনি বলেছিলেন আপনি অনেক হোমসিক, যার কারণে আপনি বারিস্টায় ভর্তি হয়েছিলেন, বারিস থেকে বাহিরে যাননি। আবার এট দ্য সেম টাইম আপনি জিম অ্যাডিক্ট, যখনই সময় পেতেন সবসময় নাকি জিমই করতেন। তো এই যে কর্পোরেটের চাপ, আপনি শুরুতেই বললেন যে আপনাকে 10টা 11টা পর্যন্ত ক্লায়েন্টের সাথেই থাকতে হয়। তো এই কর্পোরেটের চাপের মধ্যে নিজের শখ এবং পরিবার, এই সময়গুলো আপনি কিভাবে ব্যালেন্স করছেন? আচ্ছা, এটা হচ্ছে আহ, আমি কিছুটা সময় হচ্ছে ব্লক করে নিই প্রত্যেক দিন। এটা হচ্ছে দিনের শুরুতেই আমি ব্লক করে নিই। সে ফর এক্সাম্পল, আমার অফিস আওয়ার হচ্ছে 9টা থেকে 5টা, এ পর্যন্ত তো আমাকে কাজ করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। সো এই টাইমটা ছাড়া বাকি যে সময়টা আছে,
এর মধ্যে আমি 2 থেকে 3 ঘন্টা মাস্ট আমি এই সময় ব্লক করে নিই। এই সময়টাই হচ্ছে আমি আর কোনো কাজই করি না। অফিস থেকে আসার পরে আহ, হালকা একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে দেখা যেত ওয়ার্কআউট নিয়ে দেন চলে যেতাম। ফোন টোন বাসায় রাইখা দেন চলে যেতাম হচ্ছে জিমে। জিম টিম করার পরে বাসায় আইসা তারপরে দেখতাম যে হ্যাঁ, যদি ক্লায়েন্টের কোনো কল আসতো দেন এগুলি মেনটেন করতাম। তারপরে বাকি সময়টুকু ফ্যামিলিকে দেওয়ার জন্য ট্রাই করতাম। একটু বসে টিভি দেখতাম। তো আমি বলবো যে ওয়ার্ক লাইফ আর ফ্যামিলি লাইফ ব্যালেন্স করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস আমাদের সবারই মাথায় রাখতে হবে যে আহ, কর্মক্ষেত্রে আপনি যেই হই আমি আমি রিপ্লেসেবল, বাট আমার ফ্যামিলির জন্য কিন্তু আমি রিপ্লেসেবল না। আমি আমার ফ্যামিলির জন্য যা সেটাই। কিন্তু আচ্ছা, অর্গানাইজেশনে কিন্তু এভাবে চিন্তা করবেন, আমি যদি না থাকি আমার জায়গাটা কালকেই ফিল আপ হয়ে যাবে। কেউ না কেউ আসবে, কেউ না কেউকে নিয়ে আসবে। সো আপনার দুটাকেই ব্যালেন্স করতে হবে। মুভিং টু নেক্সট কোয়েশ্চেন, আপনার সাথে যখন আমাদের কথা হয় তখন আপনি আপনার একটা বক্তব্যে বলছিলেন বিশ্ববিদ্যালয়ে আপনি যে অভ্যাস করেন তা সারা জীবনে আপনার সাথেই থাকবে। সো আপনার কাছে আমার প্রশ্ন, আপনার বর্তমানে কর্পোরেট বিশ্ববিদ্যালয়ের কোন অভ্যাসটি সবচেয়ে বেশি কাজে দিচ্ছে বলে আপনি মনে করেন? আচ্ছা, সেটা হচ্ছে আমি বলবো ফার্স্ট লার্নিং, অ্যাডাপ্টেবিলিটি এবং হচ্ছে প্রেশার হ্যান্ডেল। এই দুইটা এই তিনটা জিনিস আমি বলবো যে খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজের। তিনটা জিনিস আমরা কিন্তু আসলে সেই ছোটবেলা থেকেই হচ্ছে আমরা এই তিনটা জিনিসের মধ্যে দিয়ে কম বেশি সবাই আসছি। সে ফর এক্সাম্পল, নিয়মিত ক্লাসে আসা, হ্যাঁ, একটা টাইম ফ্রেম দেয়া থাকবে, কোনো অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক করা, এক্সামের একটা টাইম, এগুলি কিন্তু আমাদের প্রতিনিয়তই মেনটেন করে চলতে হতো। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যাডাপ্টেবিলিটির সক্ষমতা যেটা আছে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে দিন দিন যত আপডেট হচ্ছে, সেই সাথে হচ্ছে আমাদের টুলস গুলোও কিন্তু আপডেট হচ্ছে। আমরা যদি অ্যাডাপ্ট না করতে পারি আমরা কিন্তু পিছিয়ে যাব, সময়ের সাথে তাল মিলায় চলতে পারবো না। আর ফার্স্ট লার্নিং এর ব্যাপার যেটা আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস বেসিসে হচ্ছে ডেভেলপ করতে হবে নিজেকে। যে আমি একটা জিনিস এ পর্যন্ত আসছি, শেষ, আমার আর এখন পড়াশোনার বা কোনো নতুন কোনো ইনফরমেশন আপডেট করার প্রয়োজন নেই, এটা যদি আমরা ভাবি তাহলে হচ্ছে আমরা আহ, তাল মিলায় চলতে পারবো না, আমরা ব্যাকডেটেড হয়ে যাব। সো আমি বলবো এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা অভ্যাস: ফার্স্ট লার্নিং, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড প্রেশার হ্যান্ডেলিং। এই তিনটা জিনিস। আই থিঙ্ক অন্য ইউনিভার্সিটির কথা জানি না, বাট আর্মি বিশ্ববিদ্যালয় যে এই তিনটা জিনিস খুব ভালোভাবে আমাদেরকে শেখাচ্ছে তা আমরা এতদিনে খুব ভালোভাবে টের পেয়েছি। ডেফিনেটলি এগুলা খুবই কাজে আসবে। আসলে আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, আপনার সাথে যখন আমরা সবসময় শুনি যে সিজিপির সাথে সাথে স্কিলস বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে তোমরা ফোকাস করো, বাট আপনার ক্ষেত্রে সেটা ভিন্ন ছিল। আমার প্রশ্ন হচ্ছে, আপনার যে স্কিলস বা ল্যাকিং ছিল এবং এর জন্য আপনি যে চ্যালেঞ্জেস গুলো ফেস করছিলেন সেগুলো আপনি কিভাবে ওভারকাম করলেন? আচ্ছা, আহ, শুরুর দিকে আহ, শুরুর দিকে বলতে হচ্ছে আমি আসলে কিছুটা আহ, ফাঁকিবাজ টাইপেরই ছিলাম। তো দেখা যেত জাস্ট কোন রকম ক্লাসগুলি করতাম, অ্যাসাইনমেন্ট যেটাই থাকুক কোন রকম সাবমিট করে দেন জলদি করে আবার বাসায় চলে আসতাম। কোনো ধরনের এক্সট্রা ওরকম কিছুতে ছিলাম না। জাস্ট একটা ইয়েতে ছিলাম, আমাদের বিজনেস ক্লাবে ইনভলভ ছিলাম, বাট এটাও মেম্বার হিসেবে কখনো যাই নাই। সো এই জিনিসটা আসলে আমি পরে আইসা ফিল করতে পারি যে এই জিনিসগুলো আসলে প্রয়োজন। অনেক কিছু শিখার আছে। আহ, অনেক কিছু শিখার আছে বলতে আপনার সাবকনসিয়াস বলেন আর হচ্ছে নিজের অজান্তেই বলেন, অনেক কিছু হচ্ছে নিজের মধ্যে গ্রো হয়। হ্যাঁ, আমি হয়তো এটা বুঝতেও পারছি না যে আমার মধ্যে নতুন করে অ্যাডাপ্টেবিলিটির একটা স্কিল গ্রো করতেছে। আমি সহনশীল হচ্ছি দিন দিন। আমি হচ্ছে কমান্ড দেওয়ার এবিলিটি পাচ্ছি। এই জিনিসগুলো আসলে ওই সব কাজগুলোতে না গেলে আমরা বুঝতে পারি না। তো আমি বলবো যে আহ, যতটুকু পসিবল হয় পড়াশোনা ঠিক রেখে, অবভিয়াসলি পড়াশোনা ঠিক রেখে যদি ওই কাজগুলি করা যায়,
আমি বলবো যে এগুলা খুবই সহায়ক হবে প্রফেশনাল লাইফে। সো বেসিক্যালি যারা সবসময় কোশ্চিন করেন দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এত ক্লাবিং করে কি হবে বা ক্লাবে যে কি হবে, তার মনে হয় ভাই অলরেডি আনসার দিয়ে দিয়েছে যে না, ক্লাবিং এটা করলে কি এগুলা হবে। এগুলা এগুলা ডেফিনেটলি ডেফিনেটলি করা উচিত সবার সবার। তবে হচ্ছে পড়াশোনাটা জাস্ট ঠিক রেখা, দেন যতটুকু পসিবল হয় যে কোনো একটাতে আপনি ইনভলভ হন, আপনি কিছু না কিছু শিখতে পারবেন, নিজের মধ্যে গ্রো হবে। সো আমাদের নেক্সট পর্বটা হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। আমি আপনাকে কিছু প্রশ্ন করবো আর আপনি কোনো কিছু না চিন্তা করে জাস্ট যেটা সামনে আসছে সেটা বলে দেবেন। স্যার প্রথম আচ্ছা, কোশ্চিন হচ্ছে, কর্পোরেট লাইফ নাকি ইউনিভার্সিটি লাইফ, কোনটা বেশি চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? কর্পোরেট লাইফ। কারণ হচ্ছে ইউনিভার্সিটি লাইফে নিজেকে তৈরি করি, কিন্তু হচ্ছে এটা প্রুভ করতে হয় আইসা হচ্ছে কর্পোরেট লাইফে। সো আমি মনে করি কর্পোরেট লাইফটা বেশি চ্যালেঞ্জিং। একটা সফল ক্যারিয়ারের জন্য কোনটা বেশি জরুরি, নেটওয়ার্কিং নাকি স্কিলস? আমি বলবো স্কিলস। ওকে। এন্ড ছুটির দিনে আপনার সবচেয়ে পছন্দের কাজ কোনটি? জিমে গিয়ে ঘাম ঝরানো নাকি বাসায় বসে পরিবারকে সময় দেওয়া? আমি বেসিক্যালি দুটাই করি। জিমে যেই ২ ঘন্টা বা ৩ ঘন্টা সময়, ওইটুকু আমি সকালে শেষ করে ফেলি, দেন হচ্ছে সারাদিন ফ্যামিলিকে টাইম দিচ্ছি। শেয়ার বাজারে কেরিয়ার গড়তে চাইলে কি রিস্ক টেকার হওয়া জরুরি নাকি বেশি একটু ক্যালকুলেটিভ হতে হবে? অবভিয়াসলি ক্যালকুলেটিভ। কারণ হচ্ছে আপনি ব্লাইন্ডলি তো রিস্ক নিতে পারবেন না, আপনার কাছে ইনফরমেশন থাকতে হবে, ডেটা অ্যানালাইসিস করে আপনাকে হিসাব মিলাতে হবে, দেন আপনি রিস্ক নিতে পারবেন। সো আমি বলবো ক্যালকুলেটিভ। তো আপনি যেহেতু জিম অ্যাডিক্ট, তো আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, জুনিয়রের জন্য এক কথায় সফলতার মূল যন্ত্র কি হতে পারে, পরিশ্রম নাকি অভ্যাস? আমি বলবো যে অভ্যাস। কারণ হচ্ছে কাউকে ছোট করবো না, পরিশ্রম তো হচ্ছে আমাদের ডে লেবাররা প্রতিদিনই করছে, কিন্তু আহ, খুব বেশি একটা সাকসেস হচ্ছে না কিন্তু। সো আপনাকে অভ্যাস, ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। পাশাপাশি হার্ডওয়ার্কিংও প্রয়োজন। আহ, এর মানে এটা না যে আপনি হার্ডওয়ার্কিং করা ছেড়ে দিবেন, এটা না। তবে আপনাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে কন্টিনিউয়াস বেসিসে যাইতে হবে, দেন আপনি হার্ডওয়ার্ক করবেন, আপনার সাকসেস আসবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো আমি আবার একটু কমেন্ট বক্সে ঘুরে যাই। অভি রহমান কোয়েশ্চেন করেছেন, এইচআর টু মার্কেটিং, which is better in your opinion, because you have practical knowledge about both of them, please share with us. আমি বলবো আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী বলবো যে অবভিয়াসলি এইচআর। অবির রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ কোশ্চেন করার জন্য, সে ওকে। আমার ফ্রেন্ড সো হয়। আমরা so, তো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাই। একজন বিবিএ গ্রাজুয়েট যখন স্টক ব্রোকারেজ বা ফাইন্যান্স সেক্টরে কেরিয়ার শুরু করতে চায়, প্রতিষ্ঠানের শিক্ষার বাহিরে আর কি কি শেখা উচিত? আমাদের আহ, সময় এখন হচ্ছে আহ, সবকিছুই আপডেট হয়ে যাচ্ছে। সেফের এক্সাম্পল যদি বলি, আগে একটা সময় ম্যানুয়ালি কাজ করতো, এখন এটা আর হচ্ছে না। এখন আহ, মোটামুটি সবকিছুই হচ্ছে কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে। সো এই দিক থেকে আমি বলবো যে আপনি যদি অ্যাডভান্স এক্সেল যেটা আছে সেটা শিখেন, কমিউনিকেশন স্কিল যেটা একটু ডেভেলপ করেন, সবার মধ্যে কমিউনিকেশন করার স্কিল থাকে। সো জাস্ট এটাকে একটু মডিফাই করে আরেকটু ডেভেলপ করা উচিত, ট্রাই করতে হবে। প্রেজেন্টেশন স্কিলটাও প্রয়োজন, আপনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন। এটা শুধুমাত্র যে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন এরকম না, আপনি যখন একটা কোম্পানিতে থাকবেন, আপনি ওই কোম্পানিটাকেও তখন হচ্ছে রিপ্রেজেন্ট করতেছেন। এবার সেটা হতে পারে আপনি আপনার ইউনিভার্সিটি, আপনি আপনার অর্গানাইজেশন, ইনফ্যাক্ট সেটা আপনার ফ্যামিলিও হতে পারে, যে কাউকে রিপ্রেজেন্ট করা হতে পারে। অ্যান্ড বলবো যে বেসিক কমপ্লায়েন্স নলেজ গুলা থাকা জরুরি। ওকে। সো ভাইয়া, বর্তমানে এই প্রতিযোগিতামূলক বাজারে যারা ফ্রেশার হিসেবে এমএনসি গুলোতে জয়েন করতে চাচ্ছে, তাদের জন্য আপনার সেরা তিনটি পরামর্শ একটু আমাদের সাথে শেয়ার করবেন? লার্নিং কনসিস্টেন্সি, প্রতিনিয়ত শেখার উপরে থাকতে হবে, শেখার কোনো শেষ নেই। ইনফরমেশন আপনি যত গ্যাদার করতে পারবেন, আপনি ডিসিশন মেক করতে আপনাকে হেল্প করবে। তাছাড়া হচ্ছে ডিসিপ্লিনই হতে হবে। আপনি হচ্ছে আজকে একটা কাজ করলেন, কালকে এটা আর করতেছেন না, মানে হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে কন্টিনিউয়াসলি একটা কাজ করে যেতে হবে, ডিসিপ্লিনারি ভাবে। আর হচ্ছে আরেকটা বলবো হচ্ছে
অ্যাডাপ্টেবিলিটি, আপনাকে মানায় নিতে হবে যুগের সাথে। সেটা আপনি যেই টুলস গুলা ইউজ করতেছেন সেগুলো আপডেট করতে হবে। অর্গানাইজেশনের বিভিন্ন সময় চেঞ্জ আসতে পারে। সেটা যদি আমি ধরে বসে থাকি যে না আমি তো এটা আগে একবার শিখছিলাম, আমি আর চেঞ্জ করতে পারবো না, তাইলে কিন্তু হবে না। কারণ অর্গানাইজেশন আমার জন্য আপনার জন্য বসে রাখবে না। তো আমি বলবো যে লার্নিং কন্টিনিউয়াসলি, ডিসিপ্লিন অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, এই তিনটা জিনিস। ওকে, সো ব্র্যাক ইপিএল এর মতো টপ টিয়ার ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে যারা কাজ করতে চায় তাদের কোন কোন স্কিলস থাকা বাধ্যতামূলক? সেলস এন্ড কাস্টমার সার্ভিসে জব করার কথা চিন্তা করেন, অবভিয়াসলি কমিউনিকেশন স্কিলস, প্রেজেন্টেশন স্কিলস থাকা খুবই জরুরি। আপনি যদি ট্রেডিং এ আসেন সেই ক্ষেত্রে হচ্ছে মার্কেট সম্পর্কে জানতে হবে। ফাইন্যান্সিয়াল যে অ্যানালাইসিসটা আছে ওটা জানা থাকলে ভালো। অ্যানালিটিক্যাল থিঙ্কিং করতে পারার বিষয়টাও জরুরি। আহ, আর হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, মানায় নেওয়ার যে ব্যাপারটা আছে, এগুলি মোটামুটি যদি থাকে ভালো করতে পারবে ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। সো ভাইয়া, যারা ফ্রেশার আছে, ইন্টারভিউ দিতে হুম। যাচ্ছে বা নতুন কোনো চাকরিতে জয়েন করছে, তাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে নার্ভাসনেস বা জড়তা থাকে। সো এইসব কাটানোর উপায় কি, বা এসব আপনি কিভাবে কাটিয়েছিলেন? কিছুক্ষণ আগেও মেবি আরেকটা প্রসঙ্গে বলছিলাম যে আমি পারবো কিনা বা আমি পারবো তো, এই কোশ্চেনটা যেন মাথায় না আসে। অলওয়েজ একটা পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। হ্যাঁ, আমাকে নিজেকে অলওয়েজ প্রিপেয়ার রাখতে হবে। লার্নিং লার্নিং স্টেজ যেটা আছে এটা কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে হবে। যে নতুন নতুন ইনফরমেশন জানার যে প্রবণতাটা আছে সেটা আরেকটু বাড়াইতে হবে। তারপরে কনফিডেন্স গ্রো করতে হবে। কনফিডেন্স যেটা আগেও বলছিলাম একদিনে গ্রো করবে না, এটা আছে ডে বাই ডে গ্রাজুয়ালি ইনক্রিজ করবে। ভাইয়া, আমাদের ফ্রেশার্সদের মধ্যে আসলে একটা জিনিস দেখা যায়, বেতন নাকি শেখার সুযোগ। আপনার মতে আসলে কোনটা জিনিসকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত? যে যেই এমএনসি থেকে আমি বেশি বেতন পাচ্ছি, নাকি যেখান থেকে আমি বেশি কিছু শেখার সুযোগ পাচ্ছি? এটা যদি হয় ইনিশিয়াল স্টেজ, আপনি যেটা বললেন ফ্রেশার্সদের বেলায়, আমি বলবো অবভিয়াসলি শেখার অপরচুনিটিটাই নেওয়াটাই হচ্ছে বেটার। কারণ হচ্ছে আজকে শিখবেন, এটাই আগামীকাল আপনাকে পে করবে। সো আগে শিখতে হবে। ওকে, এন্ড এমএনসি কথা বলছি বা কর্পোরেট অফিসের কথা বলছেন, সেখানকার পলিটিক্স নিয়ে আসলে প্রশ্ন না করলেই না। তো এই যে অফিস পলিটিক্স আছে, এগুলো আসলে আপনি কিভাবে ট্যাকেল করেন, বা জুনিয়রদের উদ্দেশ্যে বা ফ্রেশার্সদের উদ্দেশ্যে যদি কিছু টিপস বা ট্রিক্স বলতেন? কম বেশি আহ, প্রত্যেকটা অর্গানাইজেশনেই হচ্ছে কিছু না কিছু প্রবলেম থাকে। এই জন্যই হচ্ছে বেসিক্যালি এইচআর ডিপার্টমেন্ট থাকে, এগুলিকে ওভারকাম করার জন্য বা নিয়মতান্ত্রিক ভাবে রাখার জন্য। তারপরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আমরা আছি অফিস পলিটিক্স এর শিকার হই বা হেনস্থার শিকার হই। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে টোটালি হচ্ছে ওভারলুক করবেন। সেকেন্ড যেটা বলবো হচ্ছে আপনার একটা প্রফেশনাল বাউন্ডারি ক্রিয়েট করবেন, যে এরপরে আমি আর কোনো কারোর সাথে কথা বলবো না বা অন্য কোনো কোনো কিছুতে ইনভলভ হবো না। কারণ হচ্ছে কি কর্পোরেট লাইফে হচ্ছে কেউই আপনার ফ্রেন্ড না। অনেস্টলি, যে যত কথাই বলুক, কেউ আপনার ফ্রেন্ড না। দে অল আর ইউ কম্পিটিটর। সো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখতে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনি হেলদি ওয়েতে যেইটুকু প্রয়োজন সেইটুকু আপনি সুসম্পর্ক রাখতে পারেন, এবং রাখাও উচিত বলে আমি মনে করি। আর হচ্ছে ইমোশনের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আপনাকে কন্ট্রোল করতে হবে। কারণ হচ্ছে অর্গানাইজেশন বলি, কর্পোরেট জগতে বলি, আসলে আমার পার্সোনাল ইমোশন কারো কাছে কিছু আসে যায় না। এখানে হচ্ছে গিভ এন্ড টেক, আপনি দিবেন, আপনি নিবেন, দ্যাটস ইট। দেখতে দেখতে আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, উসাব মূলত বাংলাদেশের সকল আর্মি বিশ্ববিদ্যালয়ের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। আমাদের এই উসাব কেরিয়ার লাইফ আফটার মূল উদ্দেশ্য হলো অভিজ্ঞদের বাস্তব অভিজ্ঞতার আলোয় অনুষদের আগামী পথকে মসৃণ করা। উসাব সবসময় নতুন এবং অভিজ্ঞ মুহূর্তে এই প্ল্যাটফর্মে স্বাগতম জানায়।
আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং সিনিয়ররা যারা নিজের কেরিয়ার জার্নি এবং মূল্যবান পরামর্শ আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেয়ার করতে আগ্রহী, তারা অনুগ্রহ করে উসাব ফেসবুক পেজে ইনবক্স করে আমাদের জানাতে পারেন। সো আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, আমাদের এই কমিটিকে আমরা আরো কিভাবে শক্তিশালী করে তুলতে পারি? এই আমি বলবো যে ইনিশিয়েটিভটা আপনারা হাতে নিয়েছেন, এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। আমি মনে করি এটা উম, আমরা যারা এক্স স্টুডেন্ট আছি অথবা রানিং আছি, আহ, যারা হচ্ছে কর্পোরেট জগতে অলরেডি পাইপলাইনে আছি, সবার মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ যেটা আছে, আমি মনে করি আহ, অনেকটাই ফিল আপ হবে এর মাধ্যমে। বিভিন্ন ব্যাচের মধ্যে হচ্ছে যেই কমিউনিকেশন গ্যাপটা থাকে, এটা অনেকটাই দূর হচ্ছে আশা করি আমি। এটা আপনি বলবো যে আমাদের সকলেরই হচ্ছে সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত আরো কিভাবে বেটার করা যায়, সবার সাথে সবার কানেক্টিং, যেটা ওই যে নেটওয়ার্কিং এর যে বিষয়টা এখানে আসছে, যে নেটওয়ার্কিং যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে অনেক ইনফরমেশন পাবো ইনশাল্লাহ, কারণ হচ্ছে আমরা যেভাবে সারা বাংলাদেশি ইউনিভার্সিটি গুলি আছে, প্রফেশনাল লাইফেও হচ্ছে আমরা অনেকেই অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি। সো যার যার অবস্থান থেকে হচ্ছে যে যেভাবে পারি আমরা ইনশাল্লাহ ইনফরমেশন আপডেট করার ট্রাই করব, যাতে করে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য এবং এত চমৎকার সব তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধি করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আগামীতেও আপনি বিভিন্ন তথ্য এবং গাইডলাইন দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনার আগামী পথ চলা এবং ব্যক্তিগত জীবন অনেক সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক, এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে ওসব লাইভ কেরিয়ার আড্ডায় আমন্ত্রণ জানানোর জন্য। আমি নিজেও সকলের কাছে দোয়া চাই যেন নিয়ার ফিউচারে আমি আরো ভালো কিছু করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, এবং যারা আপনারা অলরেডি কর্পোরেট জগতে পাইপলাইনে আছেন তাদের জন্য শুভকামনা। এই বলে আমি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে তার জন্য। এত সব বাধার পরও আপনারা আমাদের সাথে ছিলেন। আমাদের এই চমৎকার আড্ডাটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং কোন বিষয়টি আপনাদেরকে অনুপ্রেরণা করছে তাও আমাদেরকে জানাবেন। উৎসবের নিয়মিত আপডেট, কেরিয়ার টিপস এবং পরবর্তী ইভেন্টগুলো সম্পর্কে জানতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আমি পর্বের নতুন কোনো অতিথি এবং নতুন কোনো ওটার গল্প নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। তখন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, উসাবের সাথেই থাকুন। আমি রুহি মুবাশিরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শিখবো, শেখাবো, এগিয়ে যাব, এই হোক আমাদের সকলের সম্মিলিত প্রত্যয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।